হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে MDC3 বা CC3 পেপারটি রয়েছে, প্রাচীন ও আদি মধ্যযুগের ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আলোচনা শেষের উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। দেখো, বিএ হিস্ট্রি জেনারেল থার্ড সেম MDC বা CC3, প্রশ্ন হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব। তো এখানে দ্বিতীয় যুদ্ধের কথা বলা হচ্ছে, অর্থাৎ এর আগেও একটা যুদ্ধ হয়েছিল, তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল, আবার তারপরে হয় তরাইনের দ্বিতীয় যুদ্ধ। এই দ্বিতীয় যুদ্ধটাই আমাদের পড়ার বিষয়। আর কোথায় হয় যুদ্ধটা? তরাইন। তরাইন বলে যে একটা প্রান্তর আছে, মাঠ আছে, যেখানে যুদ্ধটা হয়। যেমন পানিপথ বলে একটি যুদ্ধ ক্ষেত্র আছে, কুরুক্ষেত্র বলে যুদ্ধ ভূমি রয়েছে, ঠিক সেরকম তরাইন বলে একটি জায়গা রয়েছে। তা তরাইনে ভারতবর্ষের ইতিহাসে তরাইনের 3টি যুদ্ধ হয়, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তরাইন। খুবই ফেমাস যুদ্ধ এগুলো। এবং এখানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্বিতীয় যুদ্ধ। তরাইনের দ্বিতীয় যুদ্ধ নিয়ে এটা হয়েছিল 1192 সালে মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। কিন্তু তার আগের ইতিহাস আমাদের একটু জানতে হবে। দেখো, ভারতবর্ষে প্রথম মুসলিম আক্রমণ 712 সালে হয়। ইরাকের যে শাসনকর্তা আল হজ্জাজ, তার সেনাপতি মোহাম্মদ বিন কাসিম 712 সালে সিন্ধু দেশ আক্রমণ করে রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধু দেশ জয় করেন। এবং সিন্ধু দেশে 300 বছর এই আরবীয় শাসন এখানে বজায় ছিল। তার প্রভাব কতটা পড়েছিল ভারতবর্ষের উপরে তা নিয়ে এর আগের একটি ক্লাসে আলোচনা করেছি। সেটা তোমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আরবদের সিন্ধু অভিযানের গুরুত্ব। ঠিক তার পরের যে ঘটনাটা দেখো, এই মোহাম্মদ বিন কাসিমের দেখানো পথ ধরে মধ্য এশিয়ার গজনির সুলতান মামুদের পিতার নাম ছিল সুবক্তগিন এবং তার পিতার নাম ছিল আলোক্তগিন। এখন এই মোহাম্মদ সুলতান মামুদ, তিনি তার মধ্য এশীয় এই ঘুর বা গজনি রাজ্যকে আরো বেশি সমৃদ্ধ করার জন্য বা শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষকতা করার জন্য তার অর্থের প্রয়োজন হয়। এই জন্য তিনি ভারতের দিকে দৃষ্টি দেন। তিনি জানতেন যে ভারতে প্রচুর ধনসম্পদ রয়েছে। এই কারণে তিনি ভারতবর্ষের দিকে অভিযান করেন এবং 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ, এই 27 বছরে তিনি 17 বার ভারত আক্রমণ করেন এবং ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত মন্দিরগুলি তিনি লুট করে প্রচুর ধনসম্পদ নিয়ে ফিরে যান। তিনি ছিলেন একজন ধর্ম উন্মাদ মুসলমান এবং শুধুমাত্র লুট করতে, ডাকাতি করতে তিনি ভারতবর্ষে আসেন। তাকে একজন লুটেরা দস্যু বলা হয়। ভিনসেন্ট স্মিথ তাকে একজন দস্যু হিসেবে চিহ্নিত করেছেন। কিন্তু তার পথ ধরে, মানে তার দেখানো পথ ধরে, এই 1000 খ্রিস্টাব্দের পর প্রায় 200 বছর পরে এই ঘুর রাজ্যের এক শাসনকর্তা মোহাম্মদ ঘুরি, এই মোহাম্মদ ঘুরি ভারতবর্ষের দিকে দৃষ্টি দেন এবং ভারতবর্ষ আক্রমণ করার পরিকল্পনা করেন। তা সেদিক দিয়ে প্রথমে উত্তর পশ্চিম ভারত দিয়ে ভারতবর্ষে ঢুকতে গেলে তাকে পাঞ্জাব হয়ে আসতে হবে। পাঞ্জাবে তখন শাহী বংশের রাজারা রাজত্ব করতেন। তা তিনি পাঞ্জাবের যে শাহী বংশের রাজা জয়পাল, আনন্দপাল, তাদের সাথে যুদ্ধ করেন, তাদেরকে পরাজিত করেন এবং ভারতবর্ষের ভিতরে প্রবেশ করেন। তখন ভারতের উত্তর পশ্চিম দিকের যে রাজা ছিলেন, চৌহান বংশের রাজা পৃথ্বীরাজ চৌহান, তিনি ছিলেন সেই সময় ভারতে হিন্দু রাজাদের মধ্যে শক্তিশালী। তা তার সাথে প্রথম যুদ্ধ বাঁধে এই মোহাম্মদ ঘুরির 1191 সালে তরাইনের প্রান্তরে, যাকে বলা হয় তরাইনের প্রথম যুদ্ধ। কিন্তু এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হন এবং পরাজিত হয়ে কোনো ক্রমে প্রাণ হাতে নিয়ে, মানে প্রাণকে বাঁচিয়ে তিনি পালিয়ে যান, তার রাজ্যে, ঘুর রাজ্যে পালিয়ে যান। কিন্তু পরের বছর 1192 সালে এই পরাজয়ের প্রতিশোধ নিতে মোহাম্মদ ঘুরি পুনরায় আবার ভারত আক্রমণ করেন এবং পৃথ্বীরাজ চৌহানের সাথে এই তরাইনের প্রান্তরে আবার যুদ্ধ বাঁধে, যেটাকে বলা হয় তরাইনের দ্বিতীয় যুদ্ধ। কিন্তু এই যুদ্ধে এবার কিন্তু মোহাম্মদ ঘুরি জয়লাভ করেন এবং পৃথ্বীরাজ চৌহান, ভারতীয় রাজা পৃথ্বীরাজ চৌহান, এখানে পরাজিত হন ও নিহত হন। এই ছিল তরাইনের যুদ্ধের ইতিহাস। কিন্তু এর গুরুত্বটা কি? এর গুরুত্ব রয়েছে সুদূর প্রসারী গুরুত্ব, অর্থাৎ অনেক গুরুত্ব রয়েছে। যেমন প্রথমত ভারতবর্ষে যে হিন্দু শাসন এতদিন চলছিল, সেই প্রাচীনকাল থেকে মৌর্য যুগ, গুপ্ত যুগ বা আরো একাধিক বিভিন্ন যুগের আবির্ভাব ঘটেছে, সবই হিন্দু যুগ। ভারতবর্ষে মুসলিম শাসনের কোনো নমুনা নেই। কিন্তু এই প্রথম এই মোহাম্মদ ঘুরি
তিনি ভারতবর্ষে একটা স্থায়ী সাম্রাজ্য বা একটা স্থায়ী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার সংকল্প করেন। তিনি দিল্লি আজমির দখল করে ভারতবর্ষে মুসলিম শাসনের গোড়াপত্তন করেন এবং তার হাত ধরে সুলতানি বংশের শাসন প্রতিষ্ঠিত হয়। ভারতে একটা নতুন যুগের সূচনা হয় এবং হিন্দু যুগের অবসান ঘটে, অর্থাৎ হিন্দু রাজত্বের অবসান ঘটে। এছাড়া এই যুদ্ধের মধ্য দিয়ে ভারতীয়দের যে সামরিক ক্ষেত্রে যে দুর্বলতাগুলো ছিল এবং তাদের যে পশ্চাৎপদ রণকৌশল তা যে ভুলে ভরা ছিল এবং তা ছিল যুগের অনুপযোগী, এটা কিন্তু প্রমাণিত হয়েছিল। ভারতীয়দের দুর্বলতা এখানে প্রমাণিত হয়েছিল। বিপদের সময় ভারতীয় রাজারা একত্রিত হতে পারেননি, ঐক্যবদ্ধ হয়ে এই মুসলিম শক্তির বিরুদ্ধে তারা লড়াই করেননি। এছাড়া উত্তর পশ্চিম দিক দিয়ে ভারতবর্ষে বারবার বৈদেশিক আক্রমণ হয়েছে। সেই উত্তর পশ্চিম সীমান্তকে সুরক্ষিত করার কোনো ব্যবস্থা ভারতীয় রাজারা করেনি। ফলে উত্তর পশ্চিম দিকের যে সীমান্তের যে সুরক্ষা বলয় ছিল সেই বলয়টা ধ্বংস হয়ে যায় এবং এখানে যে সামানা, সুমানা, সরস্বতী এরকম বিভিন্ন দুর্গগুলো ছিল সেই দুর্গগুলো দখল করে নেন মোহাম্মদ ঘুরি এবং উত্তর পশ্চিম দিকের যে নিরাপত্তা বলয় তাকে তছনছ করে দেন। এছাড়া এই তরাইনে দ্বিতীয় যুদ্ধের মধ্য দিয়ে মোহাম্মদ ঘুরি ভারতবর্ষে এক নতুন যুগের সূচনা করেন, একটা নতুন শাসন ব্যবস্থার সূচনা করেন, মুসলিম শাসনের সূচনা করেন। তাই ডক্টর ভিনসেন্ট স্মিথ বলেছেন যে তরাইনে দ্বিতীয় যুদ্ধের মধ্য দিয়ে ভারতে ইসলামের জয়যাত্রার শুভ সূচনা হয়েছিল। কারণ মোহাম্মদ ঘুরি কিছুদিন পরে তার রাজ্যে ফিরে যান এবং ভারতবর্ষের দায়িত্ব দিয়ে যান তার অনুচর ও জামাতা বা তার কৃতদাস কুতুবউদ্দিন আইবকের হাতে। কুতুবউদ্দিন আইবক 1206 সালে দিল্লিতে সুলতানি শাসনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এরপর ইলতুৎমিশ, তারপরে রাজিয়া, বলবন, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, লোদি বংশ, সৈয়দ বংশ, প্রায় 300 বছর এই বংশ মানে এই মুসলিম শাসন কিন্তু বজায় ছিল। তারপরে বাবর আসেন, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। সেই বাবরও আসেন কিন্তু এই মোহাম্মদ ঘুরির দেখানো পথ ধরেই, অর্থাৎ মোহাম্মদ ঘুরি এসেছিলেন সুলতান মাহমুদের দেখানো পথ ধরে, সুলতান মাহমুদ এসেছিলেন মোহাম্মদ বিন কাসিমের দেখানো পথ ধরে। তা যাই হোক, এখানে মোহাম্মদ ঘুরির তরাইনের এই দ্বিতীয় যুদ্ধে জয়লাভের ভিতর দিয়ে তিনি ভারতবর্ষে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, তিনি সাফল্য লাভ করেন এবং ভারতীয়দের যে দুর্বলতা সেই দুর্বলতাগুলি প্রকাশিত হয়ে পড়ে এবং সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে যায় এবং সাম্রাজ্য বিস্তারে তুর্কিদের একটা উৎসাহ দেখা দেয়। ঘুর রাজ্যের মোহাম্মদ ঘুরি জাতিতে তুর্কি ছিলেন, তিনি কিন্তু ভারতবর্ষ লুট করেননি। তিনি চেয়েছিলেন ভারতবর্ষে একটা স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে। এদেশে সাম্রাজ্য প্রতিষ্ঠা, রাজ্য প্রতিষ্ঠা করার জন্য তারা উৎসাহিত হয় এই ভারতীয়দের দুর্বলতাকে লক্ষ্য করে এবং এই হিন্দু শাসনের অবসান ঘটিয়ে মোহাম্মদ ঘুরির হাত ধরে ভারতে একটা নতুন যুগের সূচনা হয়। তো এগুলোই ছিল এর গুরুত্ব। এই গুরুত্ব লেখার আগে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কোন প্রেক্ষাপটে হচ্ছে, কবেকার মধ্যে, তারপরে তার গুরুত্বগুলো কি পরপর লিখতে হবে। এর যে 5 নম্বরের উত্তর রয়েছে 250 ওয়ার্ডে, সেই অ্যান্সার নিয়ে এবার অনেস্টলি তোমাদের সামনে আলোচনা করছে। তরাইনে দ্বিতীয় যুদ্ধ ভারতের ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়? উত্তর দেখো, ভারতবর্ষে মুসলমান আধিপত্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন মোহাম্মদ ঘুরি। আরবদের সিন্ধু দেশ বিজয় কোনো স্থায়ী ফল রেখে যেতে পারেনি। সুলতান আক্রমণে একমাত্র পাঞ্জাবেই মুসলমান আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু ভারতবর্ষে স্থায়ী এবং ধারাবাহিক মুসলমান শাসনের প্রতিষ্ঠা হয়েছিল দ্বাদশ শতাব্দীতে মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের মধ্য দিয়ে। মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের সূত্রপাত হয় 1175 খ্রিস্টাব্দে। এই বছরে তিনি মুলতান অধিকার করেন। মুলতান এবং সিন্ধুর শাসকদের পরাজিত করার পর মোহাম্মদ ঘুরি ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। 1178 খ্রিস্টাব্দে সমৃদ্ধ গুজরাট আক্রমণ করলে সেখানকার রাজা দ্বিতীয় ভীমসেনের কাছে তিনি সম্পূর্ণভাবে পরাজিত হন। কিন্তু পরাজিত হয়ে হতাশ হওয়ার ব্যক্তি মোহাম্মদ ঘুরি ছিলেন না। 1179 খ্রিস্টাব্দে গজনির সুলতান বংশীয় শাসককে পরাজিত করে তিনি পেশোয়ার অধিকার করেন। 1181 খ্রিস্টাব্দে তিনি জম্মুর হিন্দু রাজার সঙ্গে মিলিত হন এবং তার আমন্ত্রণে লাহোর আক্রমণ করেন। 1186 খ্রিস্টাব্দে তিনি পাঞ্জাব অধিকার করেন। এইভাবে সমগ্র পাঞ্জাব সিন্ধু দেশ মোহাম্মদ ঘুরির অধীনে আসে। এরপর তার আক্রমণের লক্ষ্য হয় ভারতবর্ষের মধ্যবর্তী অঞ্চল।
প্যারা করে 1191 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ভারতের অভ্যন্তরে সাম্রাজ্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে এক বিশাল বাহিনী নিয়ে অগ্রসর হন এবং এক ঝটিকা আক্রমণে সিরহিন্দ দুর্গটি অধিকার করে নেন। সিরহিন্দ দুর্গটি ছিল চৌহান বংশীয় রাজা তৃতীয় পৃথ্বীরাজের রাজ্যের অন্তর্ভুক্ত। মোহাম্মদ ঘুরির এই অতর্কিত আক্রমণে পৃথ্বীরাজের রাজ্যের পশ্চিম দিকে যেসব রাজ্য ছিল তাদের শাসকদের মনে ভীতির সঞ্চার হয়। যদিও উত্তর ভারতের হিন্দু রাজাদের মধ্যে সদ্ভাব ছিল না, তথাপি এই সংকটময় মুহূর্তে তারা তাদের ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে বিদেশি আক্রমণকারীদের প্রতিরোধ করার জন্য এক সম্মিলিত বাহিনী গঠন করেন। এই সম্মিলিত বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন দিল্লি ও আজমিরের শাসক তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। ফেরিস্তার মতে এই বিশাল হিন্দু বাহিনীর নিকট তরাইনের যুদ্ধক্ষেত্রে মোহাম্মদ ঘুরি শোচনীয়ভাবে পরাজিত হন। ভারতের ইতিহাসে তরাইনের প্রথম যুদ্ধ 1191 খ্রিস্টাব্দ নামে পরিচিত, কিন্তু অদম্য উৎসাহী এবং সাম্রাজ্য প্রতিষ্ঠায় বদ্ধপরিকর ঘুরি এই পরাজয়ে হতাশ হননি। পরের বছর 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি পুনরায় তরাইনের প্রান্তরে এসে উপস্থিত হন। পৃথ্বীরাজ পুনরায় তাকে বাধা দান করতে অগ্রসর হন। তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ পরাজিত ও নিহত হন। তরাইনের দ্বিতীয় যুদ্ধ ভারতের ইতিহাসের অন্যতম স্মরণীয় ঘটনা। ভারতবর্ষে মুসলিম আধিপত্যের প্রকৃত প্রতিষ্ঠা ঘটে তরাইনের এই যুদ্ধক্ষেত্রে। তৎকালীন উত্তর ভারতের রাজনৈতিক অবস্থার সুযোগ নিয়ে মোহাম্মদ ঘুরি এবং সুযোগ্য অনুচর বৃন্দ লাহোর ও দিল্লিকে কেন্দ্র করে মুসলিম আধিপত্য বিস্তার করতে শুরু করেন। 1192 খ্রিস্টাব্দে সংগঠিত তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব ছিল অপরিসীম। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেছেন যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হিন্দুস্তানে মুসলমানদের আক্রমণের চূড়ান্ত সাফল্যকে নিশ্চিত করেছিল। এই আক্রমণের সুদূর প্রসারী ফলাফল হলো এক, সাম্রাজ্য প্রতিষ্ঠার সাফল্য। সুলতান মাহমুদ ছিলেন একজন বড় মাপের লুটেরা মাত্র। তিনি ভারতে স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চাননি, কিন্তু ভারতে স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠাই ছিল ঘুরির প্রধান উদ্দেশ্য। তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়ের ফলে তার এই উদ্দেশ্য বাস্তবায়িত হয়। 2, ভারতীয়দের দুর্বলতা প্রকাশ। তোমরা এখানে নাম্বার করে করে 1 নাম্বার দিয়ে লেখাটা লিখবে, পয়েন্টগুলো করার প্রয়োজন নেই। এই যুদ্ধে ভারতীয়দের সম্মিলিত বাহিনীর পরাজয়ের ফলে ভারতের সামরিক শক্তির দুর্বলতা প্রকট হয়ে পড়ে। যুদ্ধ কৌশল, গতিশীলতা, ধর্মোন্মাদনা ও দেশপ্রেমের দিক থেকে ভারতীয়রা তুর্কিদের তুলনায় অনেকটাই পিছিয়ে ছিল। 3, প্রতিরক্ষা আর ধ্বংস সাধন। তরাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজয়ের ফলে রাজপুত শক্তি দুর্বল হয়ে পড়ে। ঘুরিয়ে সামানা, হানসি, সরস্বতী দুর্গ দখল করে নিলে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে নিরাপত্তা বিঘ্নিত হয়। ফলে ভারতের প্রবেশদ্বার উত্তর পশ্চিম সীমান্তে বিদেশি তুর্কিদের প্রতিহত করা অসম্ভব হয়ে পড়ে। 4, সাম্রাজ্য বিস্তারে তুর্কিদের উৎসাহ লাভ। তরাইনের দ্বিতীয় যুদ্ধে তুর্কিদের জয়লাভ পরবর্তী যুদ্ধগুলির জয়ের পথ প্রশস্ত করে দেয়। এই যুদ্ধের সাফল্যের পর ঘুরি দ্রুত পূর্ব পাঞ্জাব ও দিল্লির তুর্কি শাসন প্রতিষ্ঠা করেন। ফলে পরবর্তীকালে গঙ্গা যমুনা উপত্যকায় তুর্কি আধিপত্য বিস্তারের পথ সুগম হয়। তো এই ছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারে অনেকগুলি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে।